আজকের গল্প অলৌকিক। কবি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আজকে প্রথম পর্বটি শোনাবো এবং পরপর পর্ব ভাগে গল্পটি আসবে। আজকের প্রথম পর্ব হলো প্রথম পর্ব আজকে পড়ব। আপনারা যদি আমার গল্প শুনে ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর এটা খুব খুব দরকার, আমাদের নতুন যারা আসছি তাদের জন্য এই সাবস্ক্রাইব করাটা এবং দেখাটা খুব দরকার। একটু না হয় পাশে থাকলেন। আর 2 নম্বর হলো একটুখানি লাইক করে দেবেন, এতে আমাদের মোটিভেশন বাড়ে। এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন, এটা আমি যখনই কোনো গল্প ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটুখানি কমেন্টস করবেন, কমেন্টসে আপনাদের সাথে আমার হৃদ্যতা বাড়বে। আপনাদের আমি চিনতে শিখবো, আমার পরিবারের মানুষজনগুলোকে আমি চিনবো। এটাও তো আমার একটা নতুন পরিবার হবে। তো কমেন্টস করবেন। আর একটুখানি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আজকের গল্প অলৌকিক, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। একদিন দিব্য স্নান শেষ করার আগেই বাথরুম থেকে বেরিয়ে পড়েছিল দরজা খুলে। নিজের শোয়ার ঘরে না গিয়ে সে টানা বারান্দা পেরিয়ে নামতে শুরু করে দিল সিঁড়ি দিয়ে। তারপর সদর দরজা পার হয়ে চলে এসেছিল রাস্তায়। তখনও তার কিচ্ছু খেয়াল হয়নি। বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট রাস্তা, একটু পরে বাঁদিকে বেঁকে আর একটা রাস্তা, তারপর 1 মিনিট গেলে ট্রাম লাইন। দিব্য ছোট রাস্তাটা পেরিয়ে দ্বিতীয় রাস্তা পর্যন্ত চলে এসেছে, তখন তার চোখ পড়ল চন্দনের দিকে। চন্দনকে যেন ভূতে থাপ্পড় মেরেছে। তার মুখখানা এমনই বিহ্বল। চন্দন চোখের পাতা ফেলতে পারছে না। চন্দন নিজের চোখ দিয়েই যেন দিব্যকে নিজেকে দেখতে পেল। সে সম্পূর্ণ উলঙ্গ, তার গায়ে সাবানের ফেনা। জামা কাপড় না থাকলে বোধহয় মানুষ নিজের শরীরটাকে খুব ছোট্ট মনে করে। নইলে দিব্য কেন ভাবলো আড়াআড়িভাবে দুটো হাত চাপা দিলেই সে তার নগ্নতা লুকোতে পারবে। চন্দন কিছু বলার আগে দিব্য পেছন ফিরে ছুটলো। বাড়িতে গিয়ে সিঁড়ির প্রথম ধাপে আছাড় খেয়ে তার থুতনি ফেটে রক্ত বেরিয়ে এলো। সবকিছু পাগলের মতো। দিব্যকে যদি কেউ পাগল ভাবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ওই অবস্থায় তো শুধু চন্দন তাকে একা দেখেনি, অনেকেই দেখেছে। এ বাড়ির ও বাড়ির বারান্দায়, মোড়ের দোকানপাট থেকে মানুষ তার গৌরবের সময় প্রায় নিঃসঙ্গ থাকে, কিন্তু অপমানের মুহূর্তের সাক্ষীর অভাব হয় না। চন্দন অবশ্য পরে এ বিষয়ে একটা কথা উচ্চারণ করেনি, পাড়ার কেউও কিছু বলেনি। দিব্যর বয়স 38। সে প্যান্টের ভেতর শার্ট গুজে মোজা ও শু পরে অফিস যায়। পাড়ার সবাই তাকে একই সঙ্গে উদার ও বুদ্ধিমান বলে জানে, তাই কিঞ্চিৎ সমীহ করে। দিব্য নিজেই পরে অনেক ভেবেও বুঝতে পারেনি যে সেদিন সে কেন ওই অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে রাস্তায় চলে গিয়েছিল। হঠাৎ কি তার মনে পড়ে গিয়েছিল কোনো জরুরি কাজের কথা। কি সেই জরুরি কাজ? বাথরুমে মানুষ নগ্ন থাকে, অন্যমনস্ক থাকে, নিজের চরিত্রটা বদলে ফেলে বয়সের খেয়ালে। থাকে না এইসব ঠিকই, কিন্তু কোমরের নিচে কিছু না জড়িয়ে কেউ তো বাইরে বেরোয় না। ভুলমনা অধ্যাপকদের সম্পর্কে অনেক গল্প শোনা যায়, কিন্তু দিব্য তো সেরকমও নয়। দিব্য বেশ মেপে টেপে কথা বলে, দায়িত্ব নিয়ে কাজ করে। অনেকদিন আগে অবশ্য আর একবার এরকম হয়েছিল, সেটা কাশিতে। দিব্যর বয়স তখন এখনকার অর্ধেক। কি কারণে যেন সবার কাশিতে 1.5-2 মাস থাকা হয়েছিল, মাসি পিসিদের সঙ্গে সাময়িক যৌথ পরিবারের অছিলায়। টুনু ও পিনাকির সঙ্গে দিব্য গঙ্গায় সাঁতার কাটতে নেমেছিল। দিব্য সাঁতার জানে, পিনাকিই ছিল খানিকটা দুর্বল, তাকে সামলাচ্ছিল অন্য দুজন। হঠাৎ এক সময় দিব্য উপরে উঠে এলো। সুইমিং ট্রাঙ্ক নয়, জাঙ্গিয়া পরে নেমেছিল। সেটা যে শুধু পরা নেই তা নয়, সে সম্পর্কে তার কোনো সইও নেই। জাঙ্গিয়া আপনা আপনি খুলে যাওয়া খুব অস্বাভাবিক নয়। দিব্য কি ইচ্ছে করে খুলে ফেলেছিল তার মনে নেই। কাশীর দশাশ্বমেধ ঘাটে সব সময় হাজার লোকের ভিড়। পাগল, ভিখিরি ও সন্ন্যাসীর সংখ্যাও যথেষ্ট। দিব্যকে ওই অবস্থায় উঠে আসতে দেখে কেউ হৈ হৈ করেনি, কেউ কোনো মন্তব্যও করেনি। ওদের স্নেহ মাসি আর রথিন মেশো বসেছিলেন একটু দূরে জামা কাপড় সামলাবার জন্য। আর ছিল 2-3টে কাচ্চা বাচ্চা পিস্তত মাস্তত ভাই বোন।
রথিন মেশো হো হো করে হেসে উঠেছিলেন। বাচ্চা বাচ্চারা হাততালি দিয়েছিল। স্নেহ মাসিও হাসতে হাসতে একটা তোয়ালে ছুঁড়ে দিয়ে বলেছিল, এই পাগল, সোজা উঠে এলি? হ্যাঁ। রথিন মেশোর হাসির চেয়েও স্নেহ মাসির অত হালকা সুরের কথা বলাটাই দিব্যর স্মৃতিতে গেঁথে আছে। তখন দিব্যর 19-20 বছর বয়স। সে একটি পূর্ণাঙ্গ যুবক। তাকে ওই অবস্থায় দেখেও স্নেহমাসী দিব্যকে একটি শিশুর মতো গ্রহণ করেছিলেন কি করে? পরে অনেকবার স্নেহমাসী হাসতে হাসতে পারিবারিক মজলিস ওই গল্প বলেছেন। জানো শেষদি, দিব্যটা এমন পাগল এইরকম যে উঠে এসেছে তা খেয়ালই নেই। আমি তোয়ালেটা ছুঁড়ে দিলাম, তা নিয়ে প্রথমে মাথা মুছতে লাগলো। দিব্যর মা অবশ্য বরাবরই এই গল্পটা অবিশ্বাস করেছেন। একমাত্র মেয়েরাই বোধহয় প্রাপ্তবয়স্ক সন্তানের নগ্নতা মেনে নিতে পারেন না। কেন কাশীর গঙ্গা থেকে দিব্য এরকম হঠাৎ উঠে এসেছিল তা সে আজও মনে করতে পারে না। সে তার চৈতন্যর গভীরতম দেশ পর্যন্ত খুঁজে দেখতে রাজি আছে এর উত্তর পাওয়ার জন্য। খানিকটা ডুব দিয়ে সে অন্য চিন্তায় হারিয়ে যায়। আর একটা ঘটনা ঘটেছিল, সেটা অবশ্য নগ্নতার কিছু না, মাত্র 1.5 বছর আগেকার কথা। সেদিন দিব্য খানিকটা মদ্যপান করেছিল, 2.5-3 পেগের মতো। দিব্য অত্যন্ত শেয়ানা মাতাল। যাদের মধ্যে ভদ্রতা বোধ অতি প্রবল তারা সহজে মাতাল হয় না। অফিসের পার্টিতে কিংবা বন্ধু মহলে দিব্যর এরকম একটা বিভ্রান্তিকর খ্যাতি আছে যে 6-7 পেগ হুইস্কি খেলেও দিব্যর পা টলে না, জিভ জড়ায় না। এমনকি একবার বোম্বাই হোটেলে গিয়ে হোটেলের পার্টি হইচইতে 7 পেগ মদ খাওয়ার পরও জেনারেল ম্যানেজারের অনুরোধে দিব্য একটা জরুরি চিঠি ড্রাফট করেছিল। হাতের লেখা একটুও বদলায়নি। ভাবের প্রেজেন্টেশন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সে একবারও এস দিতে ভুল করেনি। অফিসে দিব্যর এই চিঠি লেখার গল্প কিংবদন্তি হয়ে আছে। সেই দিব্য এয়ারপোর্ট হোটেলের অফিস পার্টি থেকে মাত্র 2.5-3 পেগ হুইস্কি খেয়ে হঠাৎ কারুকে কিছু না বলে বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরেছিল সোজা যোধপুর পার্ক। কম দূর তো নয়। এর মধ্যে দিব্য একটু ঘুমিয়ে পড়েনি, ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দিতে একবারও ভুল করেনি। যোধপুর পার্কের রাস্তাগুলো খুব গোলমেলে, বিশেষত গভীর রাত্রে। দিব্য তবুও ঠিক বাড়ির সামনেই এসে উপস্থিত হয়েছিল। দোতলা বাড়ি, সামনে খুবই সামান্য ক্ষমা প্রার্থীর মতো এক চিলতে বাগান। হাফ গেট অনায়াসেই খোলা যায়। এইসব বাড়িতে হিংস্র কুকুর থাকা খুব স্বাভাবিক। দিব্য সেসব গ্রাহ্যই করেনি। একতলার দরজা কেন খোলা ছিল কে জানে। দিব্য শটান উঠে গিয়েছিল দোতলায়। তারপর বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কলিং বেলের বোতামে ডান হাতে তর্জনী চেপে ধরেছিল। এ বাড়িতে দিব্য আগে কখনো আসেনি। দূর থেকে 2-1 বার দেখেছে মাত্র। দিব্য কি জানতো ডক্টর খান্ডেলকর সে রাত্রে বাড়িতে থাকবেন না? দিব্য পরে এ তথ্য অস্বীকার করেছে। ডক্টর খান্ডেলকর কখন কোথায় যান তা দিব্যর জানার কথা নয়। দিব্য আর খান্ডেলকরের গ্রহ আলাদা। একটানা কলিং বেল বাজার পর দরজা খুললেন মিসেস খান্ডেলকর। গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঝোড়া একটা সাদা রঙের রাত পোশাক পরা, মাথার সব চুল খোলা, ক্রিম মাখা মুখখানা চকচকে। এমন পোশাকে, এমন প্রসাধনে দিব্যই মিসেস খান্ডেলকর নামনি রমণীকে আগে আগে কখনো দেখেনি। আসলে সে ওকে এর আগে দেখেছেই মাত্র 3 বার। নিছক সৌজন্য আলাপ, বাংলায় কথাবার্তা হলেও আপনি ছেড়ে তুমিতে নাবেনি। দরজা খোলার পর সে শ্বেতবসনা রমণীকে দেখে দিব্য বলেছিল, কেমন আছো মহাশ্বেতা? মিসেস খান্ডেলকর বাঙালি হলেও তার নাম মহাশ্বেতা নয়। কুমারী জীবনে তার নাম ছিল অনুসুয়া রায়। প্রগাঢ় বিস্ময়ে তিনি কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। দিব্য ফট করে 10টা জানলা খোলার মতো অনেকখানি হেসে বলেছিল, তুমি ভালো আছো তো, সেই খবরটা নিতে এলাম। শ্রীমতী খান্ডেলকর বললেন, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? আর ইউ আর ইন সাম ট্রাবল? আর ইউ লস্ট? দিব্য বললেন, নো নো নো, নাথিং হ্যাপেন টু মি। আই ওয়াজ জাস্ট পাসিং থ্রু, ভাবলাম তোমার খবরটা নিয়ে যাই। শ্রীমতী খান্ডেলকর এবার বাংলায় বললেন, এত রাত্রিরে আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? আপনার বাড়ি তো মানিকতলায়। মানিকতলা? যেন একটা দুর্বোধ্য শব্দ। এইভাবে দিব্য এক দৃষ্টে তাকিয়ে রইল শ্রীমতী খান্ডেলকরের দিকে। কোনো উত্তর দিল না। আপনার সঙ্গে গাড়ি আছে? মহাশ্বেতা, ভালো আছো? আপনি মহাশ্বেতা কাকে বলছেন? আপনার নিশ্চয় ভুল হয়েছে, ভুল জায়গায় এসেছেন। কিছু ভুল হয়নি। তুমি নিজেকে চেনো না। তুমি কাদম্বরীর একটা চরিত্র, মনে নেই?
তুমি কেমন আছো আজ? আপনি বাড়ি যান। না, আমি আজ এখানেই থাকবো, তোমার সঙ্গে সারা রাত গল্প করব। প্লিজ এ কথা বলবেন না। আপনার সঙ্গে যদি গাড়ি না থাকে, আমার চিন্তা হচ্ছে আপনি কি করে ফিরবেন, কিন্তু এখানে থাকা সম্ভব নয়। আপনি একটু বুঝবার চেষ্টা করুন। শ্রীমতী খান্ডেলকার যদি তার মুখের উপর দরজা বন্ধ করে দিতেন, তাহলে দিব্য নিশ্চয়ই সেই দরজায় আবার দুম দুম করে ধাক্কা দিত। উনি যদি রূঢ় ব্যবহার করতেন, দিব্য চেষ্টা করতো জোর করে ভেতরে ঢুকে পড়তে। উনি দরজা খোলা রেখে মুখে এমন একটা বেদনার্ত দাবির ভাষা ফুটালেন যে দিব্য তক্ষুনি মরমে মরে গেল। কোন রকম বিদায় না জানিয়েই সে ছুট দিয়েছিল নিচের দিকে। ট্যাক্সিটা দিব্যের জন্য অপেক্ষা করেছিল না, সে থাকতে বলেওনি। দিব্য সে ব্যাপারে চিন্তাই করলো না, সে আঁকা বাঁকা পায়ে হাঁটতে লাগলো। একটা কথাই শুধু ঘুরছিল তার মাথায়, খান্ডেলকরের বাড়িতে অন্তত 2-3 জন দাসদাসী থাকবেই। এত রাত্রে বেল দেওয়ার পর অনুসোয়া না